অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ কে কেউ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে খবর আমরা আগাগোড়া নজর রেখেছি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টা আপনারা দেখেছেন, মদন মিত্র তিনি 21শে জুলাইয়ের আগেই দিদিকে ছাড়লেন। মমতা তৃণমূলের সব পদ থেকে তিনি ইস্তফা দিলেন, কালীঘাট শিবির থেকে তিনি ইস্তফা দিলেন ঠিকই, কিন্তু তিনি তৃণমূলে রয়েছেন এবং বিধানসভায় ঋতব্রতর ঘরে কামারহাটির বিধায়ক পৌঁছে যান। দলের মধ্যে চেষ্টা করেছিলাম, না মানা হয়নি, যা যা করলে ভালো হতো কোনো কথাই শোনা হয়নি বলেছেন মদন মিত্র। এবং সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিশানা করেছেন। তিনি বলেছেন দল চায় দলের সেনাপতিকে, তাই সেনাপতিকে মানা হয়েছে, তাদের কথা শোনা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন মদন মিত্র। তিনি প্রথম থেকেই আজ যা যা বলেছেন তাতে একটা কথা স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্মান করেন, কিন্তু এই অবস্থায় রাজনীতির যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেখানে তিনি মনে করছেন শিবির বদল সব থেকে বেশি প্রয়োজন তার জন্য অন্তত। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, অনেকগুলো বিষয় উত্থাপন করলেন মদন মিত্র এবং রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বললেন এই মুহূর্তে একটা ঘর থেকে আরেকটা ঘর বদলানো খুব জরুরি ছিল। দেখো, শুধু তাই নয়, কার্যত তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করছেন, যেখানে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেক্ষেত্রে তিনি বলছেন যে সব অভিভাবকই বোধহয় গান্ধারী আর ধৃতরাষ্ট্র হয়। তার কারণ তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে ইলেকশনের 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তারা প্রত্যেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেউ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছে না, তখন সমাজ তাকে দল থেকে দূরে রাখা হোক, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তারা আবার নতুন করে দলটা তৈরি করবেন। কিন্তু তাদের কোনো কথা শোনা হয়নি, এমনটাই অভিযোগ হচ্ছে এক্ষেত্রে মদন মিত্রের। তার বক্তব্য, তিনি যদি এখান থেকে হেঁটে অর্থাৎ বিধানসভা থেকে হেঁটে তিনি যদি নিউ মার্কেট পর্যন্ত যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে কেউ তাকে ডিম ছুড়বে না, বা অন্য কোথাও গেলে কেউ কিন্তু ডিম ছুড়বে না। কিন্তু সেক্ষেত্রে অন্য যার প্রতি এই ধরনের ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন রেখে দেওয়া হচ্ছে, এই প্রশ্নই তিনি তুলেছিলেন। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে তার কথা যদি শোনা হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে তাকে আজকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না, যে তিনি দল ছেড়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন। তিনি সেই জায়গায় একটা কথা উল্লেখ করতেই হচ্ছে, একেবারে নজিরবিহীন যে জিনিসটা রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে তিনি তৃণমূল সুপ্রিমোকে সম্মান করছেন, তিনি বলছেন সেটা সব ক্ষেত্রেই প্রত্যেকেই বলছে, মাথার উপর আছেন বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতও ছাড়ছেন, শিবিরও বদলাচ্ছেন। দেখো, তিনি যেটা স্পষ্ট করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তিনি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে দূরে সরিয়ে রেখে দলটা পরিচালনা করা উচিত, যে প্রস্তাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েওছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা শুনছেন না। যেহেতু সেটা তিনি শুনছেন না, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি, এই মুহূর্তে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের কথা মাথায় রেখে কার্যত তিনি শাখো বদল করছেন, অর্থাৎ তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছেন, তিনি তৃণমূলেই থাকছেন। এবং এক্ষেত্রে তার আরো একটা দাবি, যে এক্ষেত্রে তার পরিবারকে যে ডাকা হয়েছে সেই বিষয়টার সঙ্গে কিন্তু কার্যত এর কোনো কিন্তু যোগ নেই, এমনটাই কিন্তু তার পরিবারের ক্ষেত্রে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ডেকেছে তার সঙ্গে কিন্তু এই যোগদানে কিন্তু কোনো যোগাযোগ নেই। বরঞ্চ তার বক্তব্য যে বারে বারে তারা অভিষেককে দল থেকে দূরে রাখার কথা বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা কিছুতেই শুনছেন না। এবং সেই জন্যই কিন্তু কার্যত এই মুহূর্তে সিচুয়েশনের যে ডিমান্ড, সেই ডিমান্ডকে মাথায় রেখেই কিন্তু কার্যত তিনি সরে এলেন এই মুহূর্তে। ফলে সেই জায়গাটাই তিনি স্পষ্ট করেছেন। এবং সেখান থেকে তার স্পষ্ট বক্তব্য যে সেনাপতি যদি দল না চালাতে পারে তাহলে কি করে হবে। সেক্ষেত্রে তার বক্তব্য যে এক্ষেত্রে নির্দিষ্ট যে যাকে দেখে ডিম ছোড়া হচ্ছে, সেক্ষেত্রে তাদের কাউকে দেখে তো ডিম ছোড়া হচ্ছে না, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন এই ধরনের এই জায়গা থেকে একটা কালেক্টিভের কথা তিনিও বললেন। এবং অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনিও বললেন যে কালেক্টিভে থাকলে ডিম ছোড়ার কোনো প্রশ্নই নেই। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা খুব স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে তিনি যেটা বলেছেন যে কোনোভাবেই কিন্তু এক্ষেত্রে তারা বরাবরই চান যে এক্ষেত্রে সবার মতামত শোনা হোক, সবার কথা শোনা হোক, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন পার্টির নিচুতলার যারা কর্মীরা সেই কর্মীদের কথা শোনা হচ্ছে না, অর্থাৎ তাদের পাশে দল দাঁড়াচ্ছে না, এই প্রশ্নটাই তিনি তুলছেন। তিনি বলছেন যে পার্টি এই মুহূর্তে যা ফান্ড আছে তার থেকে সুদ বাবদ প্রচুর টাকা পায়, সেই টাকা দিয়ে কেন কর্মীদের পাশে দাঁড়ানো হচ্ছে না, কেন সেই টাকা হেলিকপ্টারে চড়ার কাজে ব্যবহৃত হচ্ছে, সেই প্রশ্ন
তুলেছেন তিনি, এবং তিনি সেই জায়গায় বলছেন যে কালেক্টিভে একসঙ্গে তারা সকলে মিলে থাকলে সেখানে কিন্তু এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকে না। একদমই শ্রেয়সী, এই জায়গা থেকে তোমাকে একটু থামাচ্ছি, আমি একটা ছবি দেখাবো, একটা মুহূর্ত দেখাবো। আজ যখন মদন মিত্র গাড়ি চালিয়ে পৌঁছে গেলেন বিধানসভায় এবং একেবারে চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে, সেই মুহূর্তটা কেমন ছিল? জি 24 ঘন্টা আগাগোড়া মদন মিত্রর সঙ্গে ছিলেন। দেখুন, আইপ্যাক ব্যাপারটা খুব গোলমেল। আইপ্যাকটা আদৌ কি আইপ্যাক খায় না মাথায় দেয়, এটা খুবই মুশকিল বা ঠিক মতো বলা। তবে এই দলকে এই মুহূর্তে টেনে তোলার জন্যে একটা মহাবলী, অঞ্জনী পুত্র মহাবলদায়ী, সন্তানকে প্রভু সদা সহায়, এইরকম একটা মহাবলী লাগবে। হ্যালো, ও পাশে কেউ নেই? সেটা কে হতে পারে? সেটা আমি কি করে বলবো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর আমি সব থেকে বড় ধন্যবাদ দেব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং বিরোধী দলকে। এরা প্রত্যেকবারে যে যখনই কথা বলেন এরা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে রয়েছেন, তার নামই সব, তার নামই সব। আর তৃণমূলের মুখই তো মমতা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ কে? কেউ। অভিষেক আর যাই হোক তৃণমূলের মুখ নয়, তিনি এটাও উল্লেখ করলেন। শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শ্রেয়সী, তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন, মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এটাও বললেন, এবং অবশ্যই বললেন যে এই যে বাঁকটা পার হতে চলেছে সেই বাঁকটায় উপযুক্ত ড্রাইভার কেউ নেই এই মুহূর্তে কালীঘাট শিবিরে। একেবারে দেখো, কার্যত সেক্ষেত্রে বারে বারে তার বক্তব্যে তিনি যেটা স্পষ্ট করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেভাবে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন, তাকে নিয়ে যেভাবে চলতে চাইছেন, তাতে কিন্তু কোনোভাবে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাতে চাইছেন সেইভাবে কিন্তু চলতে পারবে না। এক্ষেত্রে তিনি বারে বারে যেটা বলছেন যে এক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলার দরকার ছিল, এবং তিনি যে প্রস্তাবটা দিয়েছিলেন, যে কথা তিনি বলছেন যে তিনি প্রস্তাব দিয়েছিলেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত 6 মাসের জন্য দল থেকে দূরে সরিয়ে রাখা হোক, তারপরে এবং সেক্ষেত্রে সাধারণ কর্মীদের সঙ্গে দলে অন্যান্য যারা নেতৃবর্গ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা চালান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরিয়ে রাখা হোক। কিন্তু সেই বক্তব্য কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি, এবং সেখানেই তিনি বলছেন যে সব অভিভাবকই কার্যত ধৃতরাষ্ট্র বা গান্ধারী হয় হয়তো, তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুনছেন না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার মানে শ্রেয়সী, মমতার শিবির কেন ছাড়ছেন এবার সেটা স্পষ্ট করলেন। নাম একটাই উঠে আসছে, প্রত্যেকেই যখন হাত ছাড়ছেন দিদির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই কেউ নিশানা করে বলছেন, কেউ সরাসরি বলছেন। আপাতত ধন্যবাদ শ্রেয়সী তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।